ওই টাকা দিয়ে আপু আমার অপারেশন করেছিল। যে আমাকে নতুন জীবন দিয়েছিল তার জীবনটাই তুই কেড়ে নিলি। তোকে আমি ছাড়বো না। ইতি যদি একবার মুখ ফুটে বলতো তাহলে আমার ভাই নিজের জীবনটাও দিয়ে দিত ওর জন্য। কিন্তু ইতি কি করলো? বিশ্বাসঘাতকতা। আমার ভাইয়ের জীবন নিয়ে তোর জীবন বাঁচিয়েছে। খুব মহৎ কাজ করেছে ও, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছে, একদম ঠিক করেছে। বিকৃত মস্তিষ্কের মানুষকে কোনো কিছু বোঝানো যায় না, তাই তোকে আমি আর কিছু বোঝাতেও চাই না। তুই তোর ইতি আপুকে খুব ভালোবাসিস, তাই না? নে, তোকে তার কাছে পাঠিয়ে দিলাম। ওকে গিয়ে আমার সালাম দিস, কেমন? কথাটা বলে রাশমিক রাত্রির দিকে পিস্তলটা তাক করে যখন গুলি চালাতে যাবে তখন রাত্রি বলে উঠল, এইসব কে করেছে? কোন সব? আমার লোকেদের এইভাবে কে মেরেছে? রাশমিক নিজের মুখে একটা মুচকি হাসির রেখা টেনে বলল, আমি যদি ভুল না হই তাহলে এইসব তোর ওই ইতি আপুর বোনের কাজ। নীলা? রাত্রির কথার জবাবে রাশমিক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রাত্রিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাশমিক ওর কপালের ঠিক মাঝ বরাবর একটা গুলি করলে রাত্রির নিস্তেজ দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। রাশমিক একটা মুচকি হাসি দিয়ে বলে উঠল, জানি তুমি আমার আশেপাশে আছো, কিন্তু সামনে কেন আসছো না? তবে তুমি যেহেতু নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছো, তাহলে আমিও এবার সেই কাজটাই করব। আড়াল করে নিব নিজেকে সবার থেকে, মুছে ফেলবো তোমার দেয়া সেই নামের চিহ্ন। মানুষ ভুলে যাবে যে জোকার কিং নামেও কেউ ছিল। রাশমিক বসা থেকে দাঁড়িয়ে গাড়ির কাছে চলে গেল। গাড়ির সামনে গিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়ল ও। রাশমিক আনমনা হয়ে গাড়ি চালাচ্ছে। গন্তব্যস্থল ওর বাসা। নানা ধরনের উদ্ভট চিন্তা এসে ভর করছে ওর মাথায়, যেগুলোর ব্যাপারে ও ভাবতে চায় না, কিন্তু না ভেবে থাকতেও পারে না। প্রায় 1 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে রাশমিকের গাড়ি এসে থামলো ওর বাসার সামনে। ও তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। রাশমিক ভিতরে গিয়ে দেখে আবির আর তাপসির ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রাশমিককে দেখে আবির আর তাপসির বসা থেকে উঠে দাঁড়ালো এবং গুটি গুটি পায়ে হেঁটে রাশমিকের সামনে এসে দাঁড়ালো। আবির রাশমিকের দিকে তাকিয়ে কিছুটা বিচলিত হয়ে বলল, কি হলো ভাই, তোমাকে এমন দেখাচ্ছি কেন? আর তোমার ফোনই বা বন্ধ কেন? রাশমিক কিছুটা নিম্ন স্বরে জবাব দিল, 10 মিনিট পরে আমার রুমে আয়, তোদের সাথে জরুরি কথা আছে। আচ্ছা ভাই। রাশমিক আর কোনো কথা না বাড়িয়ে পা বাড়ালো ওর রুমের দিকে। আবির আর তাপসির সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। ওরা এক দৃষ্টিতে তাকিয়ে রাশমিকের চলে যাওয়ার দিকে। রাশমিক ওদের চোখের আড়াল হলে তাপসির আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়ের কি আর ভালো বলো তো? ভাইকে কেমন যে অস্বাভাবিক লাগলো। আর রাত্রি আপুই বা কোথায়? ভাইয়ের সাথে তো দেখলাম না। তাহলে কি বাইরে গেছে? আরে বাইরে থেকে কি করবে, আসলে তো ভাইয়ের সাথেই আসতো। হয়তো কোনো কাজে আটকে গেছে। হতে পারে। আচ্ছা ভাইকে জিজ্ঞেস করলে সব জানা যাবে। চল ভাইয়ের কাছে যাই, 10 মিনিট তো প্রায় হয়েই গেছে। চলো। অতঃপর মনের মাঝে কিছু উত্তরবিহীন প্রশ্ন নিয়ে আবির আর তাপসির পা বাড়ালো রাশমিকের রুমের দিকে। অপরদিকে রাশমিক রুমে এসে নিজের ক্লান্তি দূর করার জন্য আগে চলে গেছে ফ্রেশ হবার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় নিজের শরীর ছোঁয়ানোর সাথে সাথে সেখানে আবির আর তাপসিরের আগমন ঘটল। আবির আর তাপসিরকে দেখে রাশমিক ওদের হাত দিয়ে ইশারা করে ভিতরে আসতে বলে এবং ওর ঠিক সামনের সোফায় বসতে বলল। রাশমিকের ইশারা মোতাবেক আবির আর তাপসির ওর সামনের সোফায় গিয়ে বসে পড়ল। সোফায় বসতে বসতে তাপসির কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, রাত্রি আপু কোথায়? ভাই, আপুকে তো তোমার সাথে দেখলাম না। ওইদিকে সব ঠিকঠাক মতো সম্পূর্ণ হয়েছে তো? রাশমিক কিছুটা নিচু গলায় বলল, রাত্রি আর নেই, আর কখনো আসবেও না। মানে? মানে ওই বিশ্বাসঘাতককে আমি মেরে ফেলেছি। রাত্রি আপু বিশ্বাসঘাতক? ঠিক বুঝলাম না ভাই। অতঃপর গ্রিন রোড যাওয়ার পর থেকে শুরু করে রাত্রিকে মারা পর্যন্ত সবকিছু রাশমিক ওদেরকে খুলে বলল। সবকিছু শোনার পরে তাপসিরের মাথায় কিছু পুরনো কথা উদিত হলো। ও একবার আবিরের দিকে তাকিয়ে রাশমিককে উদ্দেশ্য করে বলল, এই জন্যই তোমার অবর্তমানে পুরো রুমটাকে তন্ন তন্ন করে ফেলেছিল, করে কিছু খোঁজার জন্য হয়তো।
হতে পারে। কিন্তু ও তোমার রুমে এমন কি খুঁজছিল? সেটা তো আমারও অজানা। ওই ফাহিম ভাইয়ের সঙ্গ দিলেও কেন বুঝলাম না। ফাহিম ওর সঙ্গ দেয়নি। ফাহিম শুধু সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু তোমাকে বাঁচালো কে সেটা তো স্পষ্ট হলো না। আমার যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে ওটা নীলা ছিল। কিন্তু এখানে হঠাৎ নীলা আপু আছো কোথা থেকে, তাও এত বছর পর? এটা আমার জানা নাই। যাই হোক, অনেক কথাই তো হলো। এবার আমি যার জন্য তোদেরকে ডেকেছি সেটা শোন। ভাই বলো। রাশমিক বসা থেকে দাঁড়িয়ে বারান্দার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আজ থেকে তোরা হলি জোকার কিং। এই গ্যাং আজ এবং এখন থেকে তোদের। আজ থেকে সবকিছু তোরা সামলাবি। রাশমিকের কথা শুনে আবির আর তাপসির বসা থেকে দাঁড়িয়ে পড়ল এবং আবির বলে উঠল, এসব কি বলছো ভাই? আর আমরা সব সামলাবো মানে? তুমি কোথায় যাবে? রাশমিক পিছনে ঘুরে আবিরের দিকে তাকিয়ে বলল, আমি হারিয়ে যাব অনেক দূরে, ঠিক নীলার মতো। এমনভাবে হারিয়ে যাব যে কেউ খুঁজলেও পাবে না। কিন্তু ভাই হঠাৎ করে এমন সিদ্ধান্তের মানেটা কি? এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। যেটা বললাম সেটাই হবে। তোরা এখন যা, আমি একটু ঘুমাবো, ক্লান্ত লাগতেছে অনেক। কিন্তু ভাই। আমি যেতে বলেছি। আবির এবং তাপসির আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওরা রুম থেকে বেরিয়ে যাবার সাথে সাথে রাশমিক বিছানায় নিজের গা এলিয়ে দিল কিছুটা সময় ঘুমানোর জন্য। আজকে আবার রাত জাগতে হবে ওকে। বিছানায় গা এলিয়ে দেবার সাথে সাথে রাশমিকের চোখে রাজ্যের ঘুম এসে জড়ো হলো, কিন্তু সেটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। রাশমিকের ঘুম ভেঙে গেল ওর ফোনের হালকা কম্পনের শব্দে। ও ফোনের দিকে তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। রাশমিক মেসেজটা ওপেন করে পড়তে আরম্ভ করলো। মেসেজটা ছিল, হারিয়ে যাওয়ার অনেক শখ হয়েছে তাই না? যেমন আছো ঠিক তেমনই থাকবে। বেশি পাকনামি আমি পছন্দ করি না। আর হারিয়ে কোথায় যাবে তুমি? না আগে কোনোদিন আমার থেকে হারাতে পেরেছিলে, আর না আজকে পারবে। তাই ওই সব বৃথা চেষ্টা না করে ঘুম দাও, বুঝলে? না হলে কপালে শনি কোন দিক দিয়ে আসবে নিজেও বুঝতে পারবে না। আমাকে রাগিও না, এর ফল কিন্তু ভালো হবে না। কথাটা যেন মাথায় থাকে। মেসেজটা পড়ার সাথে সাথে রাশমিকের মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল। ও বেশ ভালোভাবে বুঝেছে যে মেসেজটা ওকে নীলাই করেছে। নিজের জায়গায় ও কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে ও কিছু একটা ভেবে নিজের ফোন থেকে সিমটা খুলে পাশের টেবিলের উপর রেখে দিল। রাশমিক আর কোনো কিছুর দিকে নজর না দিয়ে পা বাড়ালো ঘুমের জগতে। রাশমিকের চোখে ঘুম থাকলেও এখন অন্য কেউ হয়তো নির্ঘুম রাত কাটাচ্ছে। ঘুম হয়তো আর স্পর্শ করতে পারবে না তাকে। ঘড়ির সময় যখন রাত 2:40, রাশমিক ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত। হয়তো এখানকার সেই চিরচেনা পরিবেশটার উপভোগ করা হবে না ওর। আর যেতে পারবে না সেই জায়গায় যেখানে ও আর ওর ভাই মিলে আড্ডা দিত, সমস্ত কাজের মাঝেও নিজেদের একান্ত কিছু সময় কাটাতো। বাইরের দিকে তাকানো অবস্থায় রাশমিক মনে মনে বলে উঠল, না, আর দেরি করা যাবে না। রাতের মধ্যেই অনেক বেশি দূরে চলে যাব সবার থেকে, আড়াল হয়ে যাব সবার চোখের সামনে থেকে, যেমনটা নীলা তুমি করেছিলে আমার সাথে। তুমি যেহেতু আমার থেকে নিজেকে দূরে রেখে ভালো আছো, তাহলে আমি কেন তোমার সেই পুরনো স্মৃতিগুলোকে আগলে রেখে খারাপ থাকবো বলো? আজ থেকে আমিও শিখে নিব কিভাবে স্বার্থপর হতে হয়, শিখে নিব কিভাবে নিজেকে ভালো রাখতে হয়। কথাগুলো বলতে বলতে কখন যে ওর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তা ওর খেয়াল নেই। ও এখনো ডুবে আছে ওর সে পুরনো ভাবনাতে। হঠাৎ রাশমিকের ধ্যান ভাঙলো ও বারান্দা থেকে নিজের রুমে চলে আসলো। নিজের ব্যাগও আগে থেকেই গুছিয়ে রেখেছিল রাতে যেতে হবে বলে, তাই এখন আর বাড়তি পরিশ্রম করতে হবে না ওকে। নিজের রুমের চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে ও ধীরে ধীরে নিজের রুম থেকে বেরিয়ে আবির আর তাপসিরের রুমের সামনে চলে আসলো। বাহির থেকে ওদেরকে একবার দেখে পা বাড়ালো নিচের দিকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারচ্ছন্ন পরিবেশটাকে অতিক্রম করে রাশমিক এগিয়ে চলছে এয়ারপোর্টের দিকে। প্রায় 2 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে রাশমিক এয়ারপোর্টে এসে পৌঁছালো। এয়ারপোর্টের ভিতরে ঢুকে নিজের টিকিট সংগ্রহ করে এক কোনায় গিয়ে বসে পড়ল।
কিছুক্ষণ পরে মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে রাশমিক নিজের জায়গা থেকে উঠে ভিতরে চলে গেল। প্রায় 18 ঘন্টার আকাশযাত্রা অতিক্রম করে ফ্লাইট এসে ল্যান্ড করলো মালয়েশিয়ায়। মালয়েশিয়াতে রাশমিকের একটা আইল্যান্ড আগে থেকে কেনা ছিল, যেটাও কিনেছিল নীলার সাথে নিজের একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু যার জন্য এত কিছু করেছিল, আজ সেই মানুষটাই ওর সাথে নেই। রাশমিক আর বেশি দেরি না করে এয়ারপোর্টের বাইরে চলে আসলো। বাইরে একটা ছেলের গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। রাশমিককে দেখতেই ছেলেটা ওর দিকে এগিয়ে গেল। রাশমিকের কাছে গিয়ে ওর হাত থেকে ব্যাগটা নিতে নিতে বলল, ভাই কেমন আছো তুমি? আল্লাহ বাঁচাইয়া রাখছে। তুই কেমন আছিস? তোমার সাথে দেখা হইয়া এখন পুরা তাজা আছি। এতক্ষণ কি বাসি ছিলি নাকি? ওই এমনই। আচ্ছা চল যাওয়া যাক। চলো, হেলিকপ্টার আমার বাসায় গার্ডেনে রাখা আছে। অতঃপর রাশমিক আর ওই ছেলেটা গাড়িতে উঠলে গাড়ি চলতে শুরু করলো ওই ছেলেটার বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে গাড়ি এসে থামলো ওই ছেলেটার বাসার সামনে। ওর গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে রাশমিক আর ওই ছেলেটা হেলিকপ্টারে উঠে পড়লো আইল্যান্ডে যাবার উদ্দেশ্যে। হেলিকপ্টার এসে ল্যান্ড করলো রাশমিকের আইল্যান্ডের হেলিপ্যাডে। রাশমিক ছেলেটার কাছ থেকে বিদায়ে হেলিকপ্টার থেকে নেমে পড়ল। রাশমিক নেমে পড়লে ছেলেটা ওখান থেকে চলে যায়। আইল্যান্ড রাশমিকের ছোট্টখাটো একটা রাজপ্রাসাদ আছে, আর সেটার রাজা এখন ও একাই। তবে একটা রানী হলে বেশি একটা খারাপ হতো না। রাশমিক বাসার ভিতর ঢুকে পড়লো। পুরো বাসাটাই কাচের তৈরি। ভেতর থেকে বাইরে সব কিছু দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরের কোনো কিছু দেখা যায় না। ও নিজের রুমের দিকে পা বাড়ালো ধীরে ধীরে। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তবে নিজের রুমে ঢুকে যে এমন কিছু দেখতে হবে সেটা হয়তো ওর ধারণার বাইরে ছিল। রাশমিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর রুমের সোফার দিকে। একটা মেয়ে ওর দিকে তাকিয়েছে সোফায় বসে। তবে এটা কোনো সাধারণ চাহনি না। দুজনের চোখেই লুকিয়েছে হাজার অব্যক্ত কথা। কিন্তু মজার বিষয় হলো মেয়েটি ওর অপরিচিত কেউ নয়, খুব কাছের একজন, যাকে ও একটা সময় কোনো কিছুর বিনিময়ে হারাতে চাইতো না। কিন্তু সময়ের ব্যবধানে বা হয়তো নিয়তির লিখনে ওরা আলাদা হয়ে গেছিল একে অপরের থেকে। তবে রাশমিক কখনো ভাবেনি এখানে এইভাবে দেখা হয়ে যাবে ও সে হারিয়ে যাওয়া নীলার সাথে। নীলা বসা থেকে দাঁড়িয়ে ধীর পায়ে রাশমিকের দিকে এগিয়ে গেল। এখানে এসে এইভাবে নীলাকে দেখে রাশমিক যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে। কিন্তু খুশিটা ওর চেহারায় প্রথমে না ভাসলেও সময়ের সাথে তা গভীরভাবে প্রকাশ পাচ্ছে। নীলা রাশমিকের সামনে দাঁড়াতেই ওর চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পুরনো কিছু স্মৃতি নীলা এবং রাশমিক দুজনেরই মনে পড়ে গেল, যা হয়তো তাদের নতুন দিনের নতুন সূচনা বয়ে আনতে পারে। রাশমিক নীলাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। নীলাও রাশমিকের পেছন পেছন গিয়ে দেখে ও বারান্দায় উদাসীনভাবে দাঁড়িয়ে আছে। রাশমিক নীলার উপস্থিতি টের পেয়েও কোনো প্রতিক্রিয়া করেনি। রাশমিক তার পুরনো কিছু স্মৃতি ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়েছে। পুরনো স্মৃতিচারণের জন্য এর থেকে ভালো জায়গা হয়তো বা আর কোথাও নেই। মনোমুগ্ধকর পরিবেশ আর প্রকৃতির শীতল হাওয়া মন ভালো করার জন্য যথেষ্ট। হঠাৎ রাশমিকের ধ্যান ভাঙলো কাঁধে কারো স্পর্শ পেয়ে। রাশমিকের নিজের কিছুটা স্বাভাবিক করে পিছনের দিকে ঘুরলো। নীলার চোখে পানি টলমল করছে। ধীরে ধীরে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে নীলার গাল বেয়ে। কিন্তু পানির ফোঁটাগুলো মাটি স্পর্শ করার আগে রাশমিক নিজের হাতে নীলা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে রাশমিকের দিকে। রাশমিক তার দেওয়া কথা রেখেছে। ও বলেছিল নীলার চোখ দিয়ে কোনো দিন এক ফোঁটা পানি গড়িয়ে মাটিতে পড়ার আগেই তা ধরে ফেলবে, আর তাই হয়েছে। রাশমিক নীলার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা চল, বড্ড দেরি করে ফেলেছি গো কলিজা। আমি ভাবিনি তুমি আমাকে ছাড়া এতগুলো দিন এভাবে কাটিয়ে দিতে পারবে।
অবশ্য ভালোই করছো। তোমার জন্য এখন আমি একা বাঁচতে শিখে গেছি। এখন আর আমার কোনো পিছুটান নেই। আমি মরে গেলেও কেউ কান্না করার মতো নেই। রাশমিকের কথাটা শেষ হওয়ার আর সাথে সাথে নীলা সজোরে একটা থাপ্পড় মারলো রাশমিকের গালে। থাপ্পড়ের আঘাতটা একটু বেশি জোরে হয়ে গেছে, যার কারণে ওর ঠোঁটের কিছুটা অংশ কেটে গেছে। নীলা রাশমিকের দিকে আরো কিছুটা এগিয়ে গিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে উঠল, ঠিকই বলছো। তুমি মারা গেলে কান্না করার মতো কেউ নেই। কষ্ট শুধু তোমার একার হয়, বাকিরা তো সব পাথর, তাই না? নীলার কথার প্রতি উত্তরে রাশমিক নিজের মুখে একটা মুচকি হাসির রেখা টেনে বলল, বাকিদের কতটা কষ্ট হয় তা আমি এই কয়েক বছরে বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। কে কতটা ভাবে আর কে কতটা ভালোবাসে সেটা আমার জানা হয়ে গেছে। তাই নতুন করে আর কিছু জানার বা শোনার ইচ্ছা আমার নেই। রাশমিকের কথা শুনে নীলা দু কদম পিছিয়ে গেল এবং কিছুটা নিম্ন স্বরে বলল, বাহ, অনেক সুন্দর বলেছো। তোমার থেকে আলাদা হয়ে এমন কোনো রাত নেই যে আমি কান্না করিনি, এমন কোনো মুহূর্ত নেই যে আমি তোমার কথা ভাবিনি। আর তুমি বলছো কিনা আমি তোমাকে ভালোবাসি না। আরে, আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে সব সময় তোমার সাথে ছায়ার মতো পড়ে থাকতাম না, তোমার কষ্টে নিজের কষ্ট পেতাম না। যে তোমাকে আমি নীলা ভালোবাসতে শেখালাম, আর আজকে তুমি সেই নীলাকেই বলছো যে সে নাকি তোমাকে ভালোবাসে না, তোমার কথা ভাবে না। হাসালে নীলা, এতই যখন ভালোবাসতে তাহলে তখন ছেড়ে চলে গিয়েছিলে কেন? কই, তখন তো একবারও আমার কথা ভাবোনি। স্বার্থপরের মতো পালিয়ে এসেছিলে আমাকে একা ফেলে। বাহ, এখন আমি স্বার্থপর হয়ে গেলাম? তখন থেকে তো অনেক কথাই বললে। আচ্ছা, একবারও কি জানতে চেয়েছো যে আমি সেদিন কেন চলে এসেছিলাম? আচ্ছা বলো শুনি, কি এমন কারণ ছিল যার কারণে এতটা বছর আমাকে তিলে তিলে কষ্ট পেতে হলো? তুমি তো জানো ইতি আমার আপন বোন ছিল না। তো সেদিন রাতে তোমাকে ভয় দেখানোর জন্য সাদা শাড়ি পরে আগে থেকেই আমি তোমার রুমে লুকিয়েছিলাম। কিন্তু যখন তুমি ওই গুলির আওয়াজ শুনলে তখন রুম থেকে বেরিয়ে গেল। সত্যি বলতে অত রাতে গুলির আওয়াজ শুনে আমিও কিছুটা আটকে উঠেছিলাম। আর আমি তোমাকে বাধা দেবার আগেই তুমি রুম থেকে বেরিয়ে গেছিলে। আমার শাড়ির কুচি খুলে যাবার কারণেই সেটা ঠিক করতে অনেকটা সময় চলে যায়। ততক্ষণে আরও 3টে গুলির আওয়াজ ভেসে আসে আমার কানে। গুলিগুলো যে গার্ডেনের কোনো একটা জায়গা থেকে করা হয়েছিল সেটা আমি খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম। তাই শাড়ির আঁচলটা কোনো মতে ঠিক করে তড়িঘড়ি করে গার্ডেনে চলে যাই এবং গার্ডেনে গিয়ে দেখি সেখানে তোমার আর আরিফ ভাইয়ার রক্তাক্ত দেহ পড়ে আছে। কিছু সময়ের জন্য যেন আমি আমার সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। কি থেকে কি করতে হবে তা আমার মাথায় আসতেছিল না। হঠাৎ পেছনে কারোর উপস্থিতি অনুভব করতে পেরে আমি পেছন ফিরে দেখি ইতি দাঁড়িয়ে আছে। ইতিকে ওইখানে দেখে আমার মনে কিছুটা হলেও সাহস এসেছিল, কিন্তু পরক্ষণেই ও যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফ্ল্যাশব্যাক। ইতি নীলার দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, কি রে নীলা, তুই এত রাতে এখানে কি করছিস? ইতিকে সামনে পেয়ে নীলা হক চকিয়ে বলে উঠল, আপু, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক দে। দেখ না, কারা যেন রাশ আর ভাইয়াকে গুলি করেছে। কারা না, ওদেরকে গুলি আমি করেছি। ইতির কথা শুনে নীলা বিস্ময়ের সাথে বলে উঠল, তুমি করেছো মানে? আমি করেছি মানে? আমি করেছি, বাংলা কথা বুঝিস না? কিন্তু কেন? আমার অনেক টাকার দরকার, তাই। আরিফ ভাইয়া তো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাহলে তার কাছে চাইলেই তো সে তোমাকে দিয়ে দিত তোমার যত টাকা লাগবে। না, দিত না। এত দিনে তুমি ভাইকে এই চিনলে? আমার 10 বা 20 টাকার প্রয়োজন পড়েনি যে চাইলেই দিয়ে দিত। আমার দরকার কোটি টাকা, যেটাও আমাকে কখনোই দিত না। তুমি একবার চেয়ে তো দেখতে পারতে। আর এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? সেই কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। তুই এখন বাসায় যাবি। তোর টেবিলের ওপর পাসপোর্ট আর টিকিট রাখা আছে। সকাল 5টায় তোর ফ্লাইট। তুই এই দেশ ছেড়ে চলে যাবি। কোনো দিন আর এই দেশে পাও রাখবি না। কিন্তু আপু, একটা অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। ওদেরকে হসপিটালে না নিলে ওরা বাঁচবে না। তুই এখান থেকে যা, আমি রাশকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। তবে একটা কথা মনে রাখিস, আমি যদি কোনোদিন শুনি যে তুই রাশের সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করেছিস, তাহলে ওই দিন আর তোকে হাসপাতালে নেওয়ার জন্য কেউ থাকবে না। তুমি যা বলবা তাই হবে, কিন্তু ওকে এখন হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো প্লিজ। করতেছি। তুই যা এখান থেকে।
আচ্ছা ঠিক আছে। বর্তমান। নীলা রাশমিকের সামনে এসে অশ্রুসিক্ত নয়নে বলে উঠল, শুনলে তো সবকিছু, এত কিছুর পরেও কি আমাকে বলবে যে আমি স্বার্থপর? তো এতদিন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করনি কেন? তুমি তো বললে যে সবসময় নাকি আমার সাথে ছায়ার মতো পড়ে থাকতে। তাহলে তুমি তো এটাও জানতে যে আমি ইতিকে মেরে ফেলেছি। এটা জানা সত্ত্বেও কেন নিজেকে আমার থেকে আড়াল করেছো? কেন আমার সামনে আসোনি? আছে এর কোনো উত্তর তোমার কাছে? কোন মুখ নিয়ে আমি তোমার সামনে নিজেকে উপস্থাপন করতাম বলো? নিজের কাছে নিজেকে দোষী মনে হতো সব সময়। বাহ, খুব ভালো জবাব দিলে তো। কথাটা বলে রাশমিক আবার বারান্দার দিকে পা বাড়ালো। ওর চোখে পানি ছল ছল করছে, হয়তো এখনই গড়িয়ে পড়বে। হঠাৎ নীলা এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো এবং বলতে শুরু করলো, রাশ, চলো না আবার সবকিছু প্রথম থেকে শুরু করি। পুরনো ক্ষতগুলোকে আঁকড়ে ধরে না বেঁচে দুজন দুজনের জন্য বাঁচি, একজন আরেকজনের ভালো থাকার মাধ্যম হয়ে উঠি। সে আগের মতন দিবে কি আমাকে আর একটা সুযোগ তোমার সব কষ্ট মুছে দেবার, তোমার সব কষ্ট মুছে দেবার, তোমাকে ভালো রাখার? তুমি না বলেছিলে তোমার একটা রশ্মি চাই? নেবে না তোমার রশ্মিকে? নীলাকে নিজের থেকে ছাড়িয়ে রাশমিক ওর দিকে ঘুরে তাকালো এবং নীলার গালে হাত বুলাতে বুলাতে বলল, শুধু রাশমি, তোমার প্রিন্সের কি হবে? লাগবে না আমার কোনো প্রিন্স, তুমি খুশি থাকলেই আমি খুশি। কিন্তু আমার তো দুজনকেই চাই। না, শুধু রাশমি আসবে। প্রিন্সও আসবে? বললাম না শুধু রাশমি। না, দুইজনই আসবে। তুমি কি এখন আমার সাথে ঝগড়া করতে চাইতেছো নাকি? ঝগড়া করলাম কোথায় আজব? তাহলে কি করতেছো? নীলার সাথে কথা বলার এক পর্যায়ে রাশমিকের মাথায় নতুন একটা প্রশ্নের আবির্ভাব ঘটল। ও নীলার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, আমি যে এখানে আসবো সেটা তুমি জানলা কিভাবে? আর তার চেয়ে বড় কথা হলো, আমার আগে তুমি এখানে কিভাবে আসলা? সেটা তো বলা যাবে না মহারাজ। বলো। রাশমিকের কথার জবাবে নীলার একটা হাত রাশমিকের বুকের বাঁ পাশে রেখে বলল, এটার মাধ্যমে জানছি। মানে? মানে আপনার হার্টে একটা মাইক্রোচিপ লাগানো আছে, আর সেটা দিয়ে আপনি কখন কি করেন, কার সাথে কি কথা বলেন, সবকিছু শুনতে পাই আমি। আমার হাতে মাইক্রোচিপ আসলো কোথা থেকে? সেটা তো বলা যাবে না। বলো। তোমার যেদিন গুলি লেগেছিল সেদিন অপারেশনের সময় লাগানো হয়েছিল। কিন্তু তুমি না বাসায় চলে গেছিলে, আর তোমার ফ্লাইটও তো ছিল সকাল 5টায়। তাহলে কিভাবে করলে? ওলে ওলে আমার কোচি খোকাটা কিচ্ছু বোঝে না। তোমার সাথে এত বছর ছিলাম, কিছু অন্তত শিখছি তাই না? কিন্তু আর কোনো কিন্তু নেই, সব পুরনো কথা বাদ, নতুন করে শুরু করব আবার সবকিছু। কিন্তু আমার আগে তুমি এখানে কিভাবে আসলে সেটা তো বলবে না? এত প্রশ্ন, আল্লাহ। মনে আছে আমরা কথা দিয়েছিলাম, যদি আমাদের মাঝে কোনো দিন কখনো কোনো ভুল বোঝাবুঝি বা রাগ অভিমান হয়, তাহলে আমরা এখানে চলে আসব। এবং আমি জানতাম তুমি আসলেই এখানেই আসবে, এবং আমি জানতাম তুমি আসলে এখানেই আসবে, আর তাই আমি তোমার আগেই চলে এসেছি। নীলার কথা শেষ হওয়ার সাথে সাথে রাশমিক গুটি গুটি পায়ে ওর দিকে এগোতে থাকে, আর নীলা ধীরে ধীরে পেছনে যেতে থাকে। হঠাৎ নীলা বলে উঠল, কি হলো, এভাবে আমার দিকে এগোচ্ছ কেন? করব তাই। করবা মানে? কি করব বোঝো না? একটা থাপ্পড় দিব, এক পাও আগাবা না। আচ্ছা, দাও তো দেখি। রাশমিকের কথা শেষ হবার সাথে সাথে নীলা রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। রাশমিকও ছুটছে ওর পিছন পিছন। ওদের নতুন জীবনের শুরু হয়তো এখান থেকে। ভালো থাকুক ভালোবাসা।